গত 1 ফেব্রুয়ারিতে 2025-এ প্রত্যেক বৎসরের ন্যায় ভারত সরকারের মাননীয় বিত্তমন্ত্রী অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করেছেন, এক কথায় বলা যায় যে এই বাজেট সময়োপযোগী, উন্নয়নমুখী, সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নের কথা মাথায় রেখেই এবং অর্থনীতিতে গতি আনার জন্য এই বাজেট করা হয়েছে। এবং আমার ব্যক্তিগত মতামত, যতটুকু আমরা দেখেছি বিগত বাজেটগুলো, বহু আগের থেকে অন্য সরকার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সরকারও গত 10 বছর প্লাস 1 বছর 11 বছরে বাজেট করেছে। প্রত্যেক বছরই নতুন নতুন বাজেটের ভাবনা আনেন এবং এইবারের বাজেট অন্যতম যে বাজেট সমাজের কোনো স্তরের মানুষ তার থেকে কোনো সুযোগ থেকে বঞ্চিত হবে না। আপনারা সকলে জানেন যে ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ এবং অধিকাংশ মানুষ 60% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে এই কৃষি ব্যবস্থার সঙ্গে, কৃষি উৎপাদনের সঙ্গে এটা জড়িত থাকে। এবং এই কৃষি ক্ষেত্রে প্রত্যেকবারই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি এইবারও কৃষিক্ষেত্রে নতুন নতুন ভাবনা এবং নতুন নতুন উদ্যোগ নিয়েছেন, যে যেটা কখনো ভাবেনি কেউ। যেখানে কৃষক সম্মান নিধি প্রকল্প একটা চালু করেছিল আগেই, এবার কি করেছে, ধনধান্য কৃষি যোজনার মাধ্যমে সারা ভারতবর্ষের 100টি জেলায় যে কৃষি জেলার কর্মসূচি উন্নয়ন করা হবে। কী হবে তার মাধ্যমে? প্রায় 1 কোটি 70 লক্ষ কৃষক এতে উপকৃত হবে। যেমন কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, এটা আগে কত টাকা লোন পেত কৃষকরা? 3 লক্ষ টাকা লোন পেত। একটা কৃষকের কাছে 3 লক্ষ টাকার লোনটা কম ছিল না, কারণ তারা আর ওই যে মহাজনী সুদ, জমি বন্ধক দেওয়া, অগ্রিম ফসল বিক্রি করা দেওয়ার মতো অবস্থা থেকে কাটিয়ে উঠেছে ভারতবর্ষের কৃষকরা। এবং কৃষক এই কেসিসি লোনের মাধ্যমে 3 লক্ষ টাকা পেত। এইবারে আরও বেশিভাবে কৃষকদের উন্নতি করার জন্য, কৃষকদের আরও শক্তিশালী করার জন্য এবার 3 লক্ষ টাকার থেকে বাড়িয়ে কত করা হয়েছে? 5 লক্ষ টাকা করে তাদের এই ব্যবস্থাপনা সঙ্গে। এতে কত? হিসাব মোতাবেক 7 কোটি 70 লক্ষ কৃষক এই যে কেসিসি কার্ডের মাধ্যমে যে টাকা বাড়ানো হয়েছে 3 থেকে 5 লক্ষ টাকা, সেটা মানুষের উপকৃত হবে। এবং উচ্চ ফলনশীল বীজের উপর জাতীয় মিশনের মাধ্যমে উচ্চ ফলন, কীটপতঙ্গ, এই সমস্ত প্রতিরোধী বীজ উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষকরা কোনো অবস্থাতে তাদের লসে না পড়ে। ডালের উপর আত্মনির্ভরতার লক্ষ্যে একটি 6 বছরের মিশন চালু করেছে কৃষি ব্যবস্থার জন্য। তো এইভাবে একের পর এক কৃষিক্ষেত্রে যে উদ্যোগ নিয়েছে, ভারতবর্ষের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা এটার যথেষ্ট সুযোগ পাবে। রপ্তানি বৃদ্ধি করা যাবে। উদ্বৃত্ত ফসল রপ্তানি করলে দেশের বিদেশি মুদ্রা আমাদের এখানে আসবে। সব ব্যবস্থা একটার সাথে জড়িত থাকে। তারপরে আসুন পরবর্তী, এটা বলা যায় যে যুব সমাজ, মহিলাদের, এদের সশক্তিকরণ করা, এদেরকে আরও বেশি তাদের সঙ্গে কর্মসংস্থান যুক্ত করার জন্য এবারে বাজেটে যথেষ্ট রকমভাবে আধিপত্য দেওয়া হয়েছে। যেমন ক্ষুদ্র উদ্যোগী যারা উদ্যম পোর্টালে যারা রেজিস্ট্রি করা আছে, তাদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করে এই প্রভিশন এবারে বাজেটে রাখবে। তাতে কী হবে? একটা বিশাল সংখ্যক যারা এই ছোট্ট শিল্প উদ্যোগী, তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তাদের লাভ হবে। এবং এর জন্য বিশেষ করে মহিলা, তফসিলি জাতি এবং তপশিলি উপজাতিদেরও 2 কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে এই বাজেটে। যুব সমাজ,
এবং মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এই সমস্ত লোক এর সঙ্গে যুক্ত হয়ে তাদের আগামী দিনে তাদের নিজেদের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারবে। এবং অঙ্গনারী ক্ষেত্রে এবার পোষণ এই 2.0 প্রকল্পে যেখানে বৃদ্ধি করা হয়েছে, এতে আরও বেশি সুযোগ বৃদ্ধি করা হবে। গ্রামীণ স্তরের ব্যাপার। আমি এই যে বাজেট করেছে, এত বিস্তৃত ব্যাখ্যা তো বাজেটে বলেনি, কিন্তু আমাদের ধরে নিতে হবে এই প্রজেক্টের সঙ্গে কী কী উপকার হবে। এতে কী হবে যে একদম অন্তিম স্তরের মানুষ অঙ্গনারী কাজ সঙ্গে চলে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অঙ্গনারী সেন্টার খোলা হয় এবং তাদের এইটা লাভ হবে। দেশের কৃষি ব্যবস্থার পরে এবং মহিলা যুবদের, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এদেরকে যখন রোজগারমুখী করার জন্য ব্যবস্থা সরকার নিয়েছে, ঠিক সেই সঙ্গে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের যেটা সেক্টর, সেটা শিক্ষা দপ্তর। শিক্ষার ক্ষেত্রেও এবারে সরকার নতুন নতুন কতগুলো ব্যবস্থা নিয়ে উচ্চশিক্ষার জন্য ভারতীয় ভাষা ডিজিটাল বই সরবরাহ করার ব্যবস্থা এবার নিয়েছে। বিশ্বরূপী দক্ষতা এবং অংশীদারিত্বের সাথে যে দক্ষতার জন্য 5টি ন্যাশনাল সেন্টার্স অফ এক্সিলেন্স ফর স্কিলিং স্থাপন করা হয়েছে। হবে গ্রামীণ এলাকার সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ব্রডব্যান্ড সংযোগ স্থাপন করা হবে। এই অটল ট্যাঙ্কারিং ল্যাব আগামী 5 বছরে সরকারি স্কুলে 50,000 ল্যাব স্থাপন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রে আগেও অনেক কিছু নিয়েছে, মেয়েদের শিক্ষাক্ষেত্রে যাতে একদম স্নাতক স্তর পর্যন্ত কোনো রকমভাবে বেতন তো থাকবে না। আমাদের রাজ্যের মতো ক্লাস 9-এ মেয়েদেরকে সাইকেল প্রদান করা হয়। আমাদের রাজ্যের মধ্যে এই শিক্ষাক্ষেত্রে বিশেষ করে কলেজগুলোতে 30টা কলেজ আছে, সরকারি কলেজ, 30টা কলেজাতে স্টুডেন্টসরা, আমরা মুখ্যমন্ত্রী যোগাযোগ যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 50,000-এরও বেশি স্টুডেন্টসকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছি। তো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তাদের কাছে যে বাইরে গুগল সার্চিং করে যাতে সঙ্গে সঙ্গে তারা তাদের মতো তাদের প্রয়োজনীয় ডেটা নিতে পারে সে ব্যবস্থা আছে। কিন্তু কলেজগুলোতে ওয়াইফাই কানেক্টিভিটি না থাকার কারণে অনেকে সেখানে তারা এখানে আলাদা পয়সা নিয়ে তারা ইন্টারনেট যুক্ত করতে হবে, এটা যাতে না লাগে তার জন্য কলেজগুলোতে আমাদের ওয়াইফাই কানেক্টিভিটি অলরেডি রাজ্যের 30টার মধ্যে 19টি কলেজকে 3 মাস আগে আমরা কানেক্টিভিটি করে দিয়েছি, বাকি 11টা কলেজকেও সেখানে করেছি। এখন তার মধ্যে স্কুল পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থাপনা এবার কেন্দ্রীয় বাজেটে করেছে এবং আমরাও রাজ্যের মধ্যে আমরা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা নিয়েছিলাম যে আমরা বিভিন্ন স্কুলগুলোতে দফায় দফায় এই কানেক্টিভিটি যাব। এখন আরও সুবিধা হয়েছে, যেখানে আমরা করব। তারপর দেখুন IIM এবং মেডিকেল স্টুডেন্টসের জন্য এখানে অনেক বেশি সিট বৃদ্ধি করা হয়েছে। মেডিকেলগুলোতে বছরে মেডিকেল সিট যা আছে তার থেকে 10,000-ও তার বেশি করার ব্যবস্থা নিয়েছে এবং আগামী 5 বছরে সেই 10,000 বেশি করে মোট 75,000 যাতে মেডিকেল স্টুডেন্টসকে নতুন করে যুক্ত করা যায় তার ব্যবস্থা এবার বাজেটে এবার রাখা হয়েছে। এবং স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার পরে স্বাস্থ্য পরিষেবা আসবে অটোমেটিক্যালি। আপনারা দেখুন আজকে সারা ভারতবর্ষের সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে। তার জন্য ক্যান্সারদের পেশেন্টের জন্য আজকে আমাদের গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালও আগামী দিন ক্যান্সার ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে। এই দেশের সমস্ত জেলা হসপিটালগুলোতে এই ব্যবস্থা, এই স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ 36টি জীবনদায়ী ওষুধকে পুরা করমুক্ত করে দেওয়া হয়েছে যাতে মানুষ এখানে কম পয়সায় ওষুধ পেতে পারে। সেই সঙ্গে আরও 6টা ওষুধের উপরে 5% শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে, এতে যাতে ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এই ব্যবস্থাপনা এই হেলথ সেক্টরের মধ্যে আমাদের রাখা হয়েছে। এবং পানীয় জলের ক্ষেত্রে আমরা জলজীবন মিশনের মাধ্যমে যে পরিকল্পনা সারা ভারতবর্ষের প্রতিটি পরিবারকে যেখানে এই পানীয় জলের কানেক্টিভিটির সঙ্গে আনবে, সেখানে এখনও অসমাপ্ত রয়েছে। তার জন্য এবারের বাজেটে 2028 পর্যন্ত, এটা শেষ হয়ে গেছিলো 2024-এর 25শে মার্চ পর্যন্ত,
কিন্তু এটাকে কন্টিনিউ করেছে 2028 পর্যন্ত, যাতে ভারতবর্ষের প্রত্যেকটি পরিবারের কাছে পানীয় জলের ব্যবস্থা বিনা পয়সায় পেতে পারে, যার ফলে রাজ্যে আমাদেরকে 2.5% থেকে আমরা 85% কভার করেছি আমাদের রাজ্যে। আমরা বাকি 15% করলে 1% আমরা করতে পারবো। এইভাবে আপনার এই জলের হলো। কিন্তু এরপরে দেখুন যে সবচেয়ে বড় জিনিস আরবান চ্যালেঞ্জ ফান্ড। আরবান চ্যালেঞ্জ ফান্ডের মধ্যে ওইটাই যে যুবরা, মহিলারা তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য যুক্ত হয়ে তারা লোন ব্যবস্থা করবে। 1 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে সারা ভারতবর্ষের আরবান চ্যালেঞ্জ ফান্ডে 1 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে। তো এটা স্বাভাবিক কথা, মানে এটা এই দেশের মানে ছেলে মেয়েদের জন্য বিশেষ করে তাদের এই ব্যবস্থা হবে। চাকরির উপর সবাই ডিপেন্ড করতে পারবে না, যে তারপরে যাতে তাদের কেউ পিছিয়ে না থাকে, সবাই এটার সঙ্গে যুক্ত থাকবে। 70 বছরের ঊর্ধ্বে আপনারা আগে বলেছেন, ঘোষণা করেছে যে 70 বছর উপরে মানে যারা মানে বয়োজ্যেষ্ঠরা তাদেরকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আনা হয়েছে। সেই সঙ্গে এইবার যেখানে শিল্প কারখানার ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা থাকবে তাদেরকে কম্পালসারি এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আনার ব্যবস্থা করা হয়েছে। যদিও আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে আমাদের জন আরোগ্য যোজনাতে 100% আমরা কাভারেজ এনেছি, মানে আমাদের প্রোগ্রাম নিয়েছি, সেটা আরও লাভ হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেবে, তো সেটা আরও বেশি এটা সুযোগ পাবে মানুষের। যেখানে ইন্স্যুরেন্স, যেখানে বিদেশি বিনিয়োগের ব্যাপারে দেখুন, বিদেশি বিনিয়োগ যদি না থাকে তাহলে দেশের অর্থনীতিতে আমরা সেভাবে আমরা এগোতে পারবো না। সেটাকে মাথায় রেখে বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আগে 74% ছিল, যেটা আমাদের এখানে বিনিয়োগ করতো। এই বছরে 100% বিনিয়োগ যারা করবে, যারা এই বিদেশি বিনিয়োগ যদি 100% আমাদের দেশে করতে হবে, তবেই তাদেরকে সুবিধা প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে যেমন আছে সেখানে ব্যবস্থা হয়েছে। সবচেয়ে বড় খবর যেটা নাকি বিগত দিনে বাজেটে সবাই একটা দাবি করত, যে বাজেট অত্যধিক মানে অন্তিম স্তরে গরিব মানুষের দিকে লক্ষ্য করে বাজেট করা হতো। তফসিলি জাতি, তফসিলি পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর জন্য বাজেট তৈরি করা। একটা বাজেটের পরে আমাদের বন্ধুরা, বিরোধী বন্ধুরা এগুলো একটা সমালোচনা করা হতো। এই বছর যে বাজেট করেছে মধ্যবিত্ত, বিশেষ করে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী যাদের রোজগার বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত, তাদেরকে কর মুক্ত, তাদেরকে কোনো কর দিতে হবে না। এতে যদি আমি হিসাব করে দেখি তাহলে মোটামুটি এই যদি স্ল্যাব করে যে আগের এটার মধ্যে দিতে হতো 1 লক্ষ টাকার থেকে বেশি তাদেরকে ট্যাক্স দিতে হতো ইয়ারলি, এবং সেটা যদি 12 মাস ধরে ভাগ করে নিই, মাসে মিনিমাম 10,000 টাকা তারা মুক্ত হবে, কর্মচারীরা ধরটা লাগবে না। এটা বিরাট একটা পদক্ষেপ নিয়েছে, এবং এই পদক্ষেপ সারা ভারতবর্ষের মধ্যে এই মধ্যবিত্ত সংখ্যা যারা এই লক্ষ টাকা রোজগারের মধ্যে আছে তারা ভীষণভাবে উপকৃত হবে। এবং আমি অবশ্যই এত বড় পরিকল্পনা নেওয়ার জন্য আমি অবশ্যই দেশের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমরা দিচ্ছি। এবং এটাতে ভারতবর্ষের এই বাজেট এক ঐতিহাসিক বাজেট। সে সঙ্গে আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে। কী হতো আগে, যে তাদেরকে টিডিএসের ক্ষেত্রে 50,000 টাকা তা ছাড় দেওয়া হতো, এবার কি করেছে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া। ওই হিসাব যদি করি 50,000 টাকা বাড়লো, শুধু 50,000 যদি ভাগ করে দেখি 12 দিয়ে, তাহলে 4,000 টাকার উপরে প্রত্যেকটা মানে বয়স্ক ব্যক্তি তাদের এই ক্ষেত্রে তাদেরকে কম টাকা লাগবে। এবং এই বাজেটও নতুন কতগুলো স্কিম এনেছে যেগুলো আগের ছিল। আরবান চ্যালেঞ্জ ফান্ড আমি বলেছি, কটন টেকনোলজি মিশনের উপরে এগুলো মানে অনেক রকম ব্যবস্থা। মিশন ফর পালসেস, যেখানে এটার উপর নিয়েছে। মিশন ফর ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের উপরে নিয়ে হাইব্রিড সিডস বলেছি, এটার মধ্যে এইগুলো নতুনভাবে নিয়েছে যাতে কৃষকদের সুবিধা হয়। সাপোর্ট ফর মাখনা বোর্ড, এক্সপোর্ট প্রমোশন মিশন এবং ফান্ডস 20 DPIIT, ম্যানুফ্যাকচারিং মিশন, ফার্দারিং মেক ইন ইন্ডিয়া এবং নিউ স্কিম ফর প্লাগ অ্যান্ড প্লে ইন্ডাস্ট্রিয়াল পার্কস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন
স্কিম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে, ন্যাশনাল গ্রস স্পেশাল মিশন, এটাও নতুন করে সমস্ত সেক্টরকে ওদেরকে এটা সুবিধা দান করে। তো এই যে টোটাল এই বাজেট আমাদের করেছেন, এই বাজেটে আসলে আমরা সবসময় বলে থাকি এক ভারত শ্রেষ্ঠ ভারত, অর্থনীতিতে আমরা পঞ্চম স্থানে আমরা আছি, সেটাকে তৃতীয় স্থান নেওয়ার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা এবং সেই পরিকল্পনা রূপান্তরের সঙ্গে বিকশিত ভারতের যে চলছে আমাদের যোজনা প্রোগ্রাম প্রধানমন্ত্রী, সেই বিকশিত ভারতকেও শক্তিশালী করবে এই বাজেট সারা ভারতবর্ষের প্রতিটি অংশের মানুষের জন্য। এই বাজেট এক নূতন এবং এক বাজেট যে সম্পর্কে বলার কোনো কারণ নেই, সমস্ত মানুষ উপকৃত হবে। আমি আমার ত্রিপুরা রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে এবং ত্রিপুরার সমস্ত মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণজিকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি জ্ঞাপন করছি। একবার বলুন তো, যতবারই বাজেট হয় আজ পর্যন্ত বিরোধীরা কোন বৎসরের বাজেটকে সমর্থন করেছে? প্রথমত, যতবারই আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে বাজেট হয়েছে, আপনি আমার দেখুন বাজেটে গরিব লোকদের যথেষ্ট উপকার হয়েছে। একটা করে আবার ছোট করে বলতে আমাকে এই কথাটার জন্য, যেমন ধরুন কৃষকদের জন্য আপনার কিষাণ সম্মান নিধি প্রকল্প করেছে, ৬,০০০ টাকা করে বছরে পায়। কৃষকদের জন্য আরও নতুনভাবে তাদের অর্থ বরাদ্দ বেশি করা হয়েছে। নতুনভাবে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, ধানের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে অনেক টাকা বাড়িয়েছে, যেখানে কৃষকরা সুযোগ পায়। মেশিনের উপরে সাবসিডির মাত্রা বাড়িয়েছে। তো এই ক্ষেত্রগুলো সবসময় করে আসছে। সঙ্গে আপনি দেখুন যুবদের জন্য সমস্ত স্কিল ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুর সঙ্গে করেছে। শিক্ষাক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের মতো পরিকল্পনা, পিএমসি স্কুলের মতো পরিকল্পনা করেছে শিক্ষাক্ষেত্রে। তো এগুলো দিনকে দিন এতে কাদের লাভ হচ্ছে? আপনারা বলুন কাদের লাভ হচ্ছে? জনজাতি অঞ্চলে আপনি এই একলব্য বিদ্যালয় আগে ছিল 3টা, এখন 21টা আছে। তো এগুলো করছে ভালোটা বলবে না। কোনো বাজেট সমালোচনা করার অধিকার প্রত্যেকটা বিরোধী দলের থাকবে, কিন্তু সেই সমালোচনা গঠনমূলক হতে হবে। সেই সমালোচনা যখন করবে, তো সেই সমালোচনার পাশাপাশি আপনাকে রাস্তা দেখাতে হবে। শুধু বিরোধিতাই করে গেলাম, এই বিরোধিতা কোনো মানে। জিতেন চৌধুরী প্রায়ই বলছেন, আমি পত্রপত্রে দেখেছি, উনি বলছেন এটা হয়নি সেটা হয়নি, সর্বনাশ করে দিয়েছে। আরে সর্বনাশ করেছে মধ্যবিত্তকে যে এই সুযোগটা দিয়েছে। আগে আমি বলেছি গরিব লোকের সঙ্গ থাকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কত সংখ্যক বেড়েছে বলুন। পানীয় জলজল মিশনের ক্ষেত্রে দেখুন প্রত্যেক ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখন এক্সটেন্ড করছে। শিক্ষাক্ষেত্রে করেছে, স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা, আজকে জেলাতে চলে আসবে আপনার এই ক্যান্সার ট্রিটমেন্টের সুবিধা চলে আসছে জেলাতে। তো এত কিছু করার পরে শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগারের ব্যবস্থা এবং কৃষিক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে ব্যবস্থা সরকারের এই বাজেটের প্রতিফলন হয়েছে। আর ওনারা কান্না করছেন, ওনারা বিরোধিতা করছেন। আসলে সাধারণ মানুষকেও বিরোধিতা করবেন। মধ্যবিত্ত লোককে দেওয়া হয়েছে প্রথম ডাইরেক্টলি, আগে ইনডাইরেক্ট হতো, ডাইরেক্ট হয়েছে। সেটা বোধহয় ওনার সহ্য হচ্ছে না। জিতেনবাবু দেখেছেন হিসাব করে যে এত কিছু সুবিধা দিলে আমরা কি নিয়ে থাকবো, ওনার চিন্তাটা এখানে হয়েছে, যার জন্য উনি বারবার বিরোধিতা করছেন। ওনার বিরোধিতা রাজ্যের মানুষ অন্তত মেনে নেবে না, এবং রাজ্যের মানুষ জেনে গেছে ওরা কি করে। ওনার এই বিরোধিতা শুধু আস্ফালন এবং মিথ্যা প্রচার, মানুষকে বিভ্রান্ত করার জন্য করছে, এবং এগুলো মানুষ সঠিক সময় জবাব দেয়। দেশের প্রধানমন্ত্রীর ওনার সহযোগিতায় আমরা 52,355টি এসএইচজি গ্রুপ করেছি, 4,77,000 মহিলাকে কর্মসংস্থান সাথে যুক্ত করতে পেরেছি। আমরা লাখপতি দিদি, দেশের প্রধানমন্ত্রী 2 কোটি দিদিকে লাখপতি বানানোর পরিকল্পনা এগিয়ে চলেছেন। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে 1 লক্ষ দিদিকে লাখপতি বানাবে, তার মধ্যে 90,000 আমরা করে ফেলেছি। দিনকে দিন বাড়ছে, 1 লক্ষ ছাড়িয়ে যাবে। খাদ্য সুরক্ষার সঙ্গে শুরু করে যেখানে রেশনিং ব্যবস্থার জন্য সারা ভারতবর্ষে 80 কোটি মানুষের জন্য দেশের প্রধানমন্ত্রী যেখানে কন্টিনিউ করেছে যে 5 কেজি রেশন সামগ্রী দেবে বিনা পয়সা।
কৃষিক্ষেত্রে কথাই বলেছি, বাকি সমস্ত ক্ষেত্রে কথা বলেছি। জন আরোগ্য যোজনাতে, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাতে আমরা 100% মানুষকে এই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যুব যোগাযোগ, যুবকদের আরও বেশি বৃদ্ধি করার জন্য সেখানে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে আমরা সহায়তা করছি। 1406 কোটি টাকার মতো, যেখানে এসএইচজি গ্রুপের মহিলাদের তাদের সশক্তিকরণ করার জন্য ব্যাংকের লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবার আমাকে বলুন, এই যে কাজগুলো করছে, প্রচার যদি না করে মানুষের কাছে, আমরা স্কিম করেছি, সরকার স্কিম করে, স্কিমটা সম্পর্কে জানতে হবে কিনা। আমি এখানে স্কিম বললাম, এখানে আপনারা 7 জন লোক জানলেন স্কিম সম্পর্কে, কিন্তু এখানে গ্রামীণ মানুষ যারা পড়াশোনা বা বাকিটা সম্পর্কে যুক্ত থাকে না, তারা কি করে জানবে স্কিম সম্পর্কে, কী করে আসবে তারা? তো এদের প্রচার করা, এদেরকে এর সঙ্গে যুক্ত করা, এসব করতে গেলে অ্যাওয়ারনেস লাগে, প্রচার লাগে, তাদের কাছে পৌঁছাতে হয়, বিভিন্ন মেলার মাধ্যমে তাদেরকে যুক্ত করতে হয়, বিভিন্ন গ্রামীণ এলাকাতে গিয়ে তাদেরকে তৈরি করতে হয়। এর জন্য প্রচার করতে হবে, এর জন্য ফ্ল্যাগ পেস্টন লাগে, কিন্তু এটার মাধ্যমে তাদের উপকার হয়েছে, রাজ্যের মানুষের উপকার। এটা ওনারা দেখছেন কেন জানেন তো? আমি আগে তো পুরো স্কিমে আউট হয়ে যেত, আগে সরকারের স্কিম কোথায় থাকতো, কোথায় চলে যেত, স্কিমের টাকা কি আদৌ মানুষকে যেত কিনা, এই সম্পর্কিত ব্যাপারটা তখনকার সময় ওরা খুব ভালো করে জানে। সুতরাং ওনারা ওইগুলোকে চাপা দেওয়ার জন্য এখন ফ্ল্যাক্সে গেছে, প্রচারে খরচ দেখছে। আরে প্রচারে খরচ প্রতিটা ক্ষেত্রে ধরা থাকে, এটা ওনার জানা উচিত। উনি মন্ত্রিত্ব ছিলেন, করেছেন, এবং কি করেছেন ভালো জানেন, কি স্কিম নিয়ে খেলেছেন, কি স্কিম ছিল, কোন স্কিম মাঝপথে চলে যায়, শুরুতে থাকে না, এগুলো ওনার ক্ষেত্রে উনি জানেন। কিন্তু আমি মনে করি ওনার এই বিভ্রান্তিমূলক প্রচার, এই মিথ্যার এই সম্ভার, মিথ্যার সম্ভার আগামী দিন এ রাজ্যের মানুষ দিয়ে দিয়েছে আগেই, আগামী দিনে শূন্য করার জন্য প্রস্তুত মানুষ। ওনার এইসব আস্ফালন, এসব ধরনের কথা, মিথ্যা প্রচার করা কোনো অবস্থাতে রাজ্যের মানুষের কাছে পৌঁছাবে না।